কাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে সার্বিক সহায়তার আশ্বাস রাষ্ট্রপতি। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ ব্যর্থ হলে মুখ থুবড়ে পড়বে জাতি, বললেন প্রধান উপদেষ্টা। স্মরণীয় নির্বাচন আয়োজনে ইউএনওদের নির্দেশ। চলমান রাজনীতি বিতর্কে জনগণ বিতর্ক, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে কাজ করার অঙ্গীকার। এবং পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন ভবনে বুধবার বিকেলে ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। এই সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এমআর আসাদের রিপোর্ট। বুধবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান সিইসি সহ 4 নির্বাচন কমিশনার। প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। বৈঠক শেষে নির্বাচন ভবনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব। জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। পরে আরেক ব্রিফিংয়ে ইসি সচিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। ঠিক আছে? ভাষণে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। 300 আসন বিবেচনায় রেখে তফসিল ঘোষিত হবে বলেও উল্লেখ করেন আক্তার আহমেদ। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখার মতো নির্বাচন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে নতুন বাংলাদেশের সূচনা লগ্ন উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে। দুপুরে সারা দেশে ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজীব আহমেদের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসনের সর্বস্তরেই প্রস্তুতির ডামাঢোল। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় নির্বাচনের প্রস্তুতি বিষয়ক দিক নির্দেশনা দেন তিনি। ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখার মতো নির্বাচন আয়োজনে ইউএনওদের স্ব স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন ডক্টর ইউনূস। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব। বহুকাল পরেও এই অভিজ্ঞতা স্মৃতি তোমরা অন্যকে জানাবে, তোমরা সে সময় কি করেছিলে। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে, সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে। 24-এর অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে ব্যর্থ হলে জাতি মুখ থুবড়ে পড়বে। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। জাতীয় নির্বাচন এবং গণভোট দুই জাতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদেরও হাত লাগবে। এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সৃজনশীল চিন্তার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ইউএনওদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অধ্যাপক ইউনূস। বছরের পর বছর। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বন্ধ করতে
চলমান রাজনীতি বিতর্কে দেশের মানুষ বিরক্ত বলে মন্তব্য করলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এইসব বিতর্কের রাজনীতি ছেড়ে সবাইকে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় চতুর্থ দিনের অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে 7 দিন ব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় চতুর্থ দিনের কর্মসূচিতে যোগ দেন জেলা উপজেলা পর্যায়ের যুবদল, কৃষক দলের নেতারা। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারাও। এই দেশে জনগণের উন্নয়নের জন্য নতুন নতুন সম্ভাবনাময় কাজকর্ম যত কিছু হয়েছে বাংলাদেশে, সকল কিছুই কিন্তু জিয়া পরিবারের হাত দিয়ে হয়েছে। কিন্তু ওখানে ঘোষণা দিয়েছিলেন, দফা ছিল যে এত দফা করলাম এই গার্মেন্টসের মধ্যে একটা অংশ। এটা কিন্তু একটা সংস্কার, বিশাল বড় সংস্কার। এই দেশের অর্থনীতি আজকে গার্মেন্টসের উপর নির্ভর করে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে কাজ করবে বিএনপি। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। বলেন, নারীদের শিক্ষিত করার পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দুর্বল পরিবারগুলোকে স্বাবলম্বী করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামী দিনে ইনশাল্লাহ সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের রায় আমাদের পক্ষে পেলে ইনশাল্লাহ শিক্ষিত যে মেয়েরা শিক্ষিত হয়েছে তারা আস্তে আস্তে শিক্ষিত মা হচ্ছে, এবং সেই মাগুলোকে আমরা স্বাবলম্বী মা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলব। এ সময় চলমান রাজনৈতিক বিতর্কে জনগণ বিরক্ত মন্তব্য করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। আপনার নির্বাচনী এলাকা বলেন, আপনার উপজেলা বলেন, পৌরসভা বলেন, গ্রাম বলেন, প্রত্যেকটি ঘরে ঘরে যদি আপনি গিয়ে এই জিনিসগুলো মানুষের সামনে উপস্থাপন করেন, তাহলেই একমাত্র আজকে আপনার এখানে আশাটা সফল হবে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আপনার এই আশাটা আপাতত দেশে চিকিৎসা চলবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে থাকার পাশাপাশি ডায়াবেটিস, কিডনি এবং ফুসফুসের সমস্যা অপরিবর্তিত রয়েছে। প্রতিদিনই তার ডায়ালিসিস করতে হচ্ছে, তাই তাকে ঢাকায় রেখেই চিকিৎসা দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। এর আগে বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি। শামসুজ্জামান চৌধুরী রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে উপদেষ্টা হিসাবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। বুধবার দিনভর পদত্যাগের নানা গুঞ্জন শোনা গেলেও বিকেলের সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেননি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন অকপটেই। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। ধোঁয়াশা রাখছি না এ বিষয়ে, আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এ বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যেই দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে
এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই মানে যুক্ত হব বা অংশগ্রহণ করব। এর আগে সংবাদ সম্মেলনে শুরুতে স্থানীয় সরকারের নানা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের তথ্য তুলে ধরেন তিনি। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল এই সরকারের জন্য, এবং আমার মন্ত্রণালয়ের বাইরেও বাংলাদেশের মানুষের জন্য, যুবকদের জন্য আরো অনেক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কাজ করার চেষ্টা করেছি। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার আগ পর্যন্ত আমরা সেটা পরিবর্তন করতে পারছি না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। সকালে দলটির নিজস্ব কার্যালয়ে এই মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা ১১ আসন থেকে নির্বাচনে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কারের পক্ষে থাকা দলগুলোকে নিয়েই জোট করবে তার দল। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা ১১-তে নাহিদ ইসলাম, ঢাকা ৯-এ তাসনিম জারা, ঢাকা ১৭-তে তাসনুভা জাবিন, পঞ্চগড় ১ আসনে সার্জিস আলম, রংপুর ৪-এ আক্তার হোসেন, কুমিল্লা ৪-এ হাসনাত আব্দুল্লাহ আর নোয়াখালী ৫ আসন থেকে লড়বেন হুমায়রা নূর। এনসিপির নিজস্ব কার্যালয়ে প্রথম ধাপে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা ৯ ডাক্তার তাসনিম জারা, ঢাকা ১১ মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা ১৭ ডাক্তার তাসনুভা জাবিন, কুমিল্লা ৪ হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী ৫ অ্যাডভোকেট হুমায়রা নূর। তিনি বলেন, মনোনয়নপ্রাপ্ত কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে। জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকার কারণে মানুষ এনসিপিকে ভোট দেবে বলে প্রত্যাশা সদস্য সচিবের। রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার এবং জন আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে রাজনীতি করতে চায় তার দল। এবারের নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারের নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। গণভোটের পক্ষে ক্যাম্পেইন করতে দলীয় প্রার্থীদের আহ্বান জানান তিনি। সংস্কার এবং এই যে সামনে যে একটা গণভোট হবে এবং গণভোটে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে, এই আলাপটাই কোনো রাজনৈতিক দল করছে না। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক নয় উল্লেখ করে বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। প্রার্থীদের যেই খরচের হিসাব, সেটা যাতে যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয় তথ্যগুলো হলফনামার। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। প্রার্থী তালিকা চূড়ান্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে বলে জানান এনসিপি নেতারা। দুর্নীতি, চাঁদাবাদ, সন্ত্রাস, ঋণ খেলাপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তাদেরকে সংসদে আমরা পাঠাতে চাই না। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নওগাঁর হাঁপানিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর সাপাহার উপজেলার মুস্তফা আলী ও আব্দুল মালিক। নওগাঁর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতাও জরুরি বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের অ্যাক্রিডিশনাল মাধ্যমে প্রকৌশলী শিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ঢাকা শহরের মতো ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রকৌশলের উদ্যোগের জন্য দীর্ঘমেয়াদী পরিবেশগত প্রভাব, স্থানীয় চাহিদা ও প্রকল্পের স্থায়িত্ব নিশ্চিত করা অত্যাবশ্যক।
ফেনীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনী জেলা শাখার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট ফেনীর ভাইস চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ মিস্টার, জেলা যুবদল নেতা ও মানবাধিকার কর্মী মায়ান পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক রহমতুল্লাহ জিকো, সংগঠনের ছাগলনাইয়া উপজেলা সভাপতি জে এম কিবরিয়া, জেলা শাখার সদস্য লোকমান শেখ। দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে মৌলভীবাজারে অনুষ্ঠিত হল ক্যাশলেস বাংলাদেশ কর্মসূচি। লিড ব্যাংক হিসেবে এই কর্মসূচির আয়োজন করে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা সহ স্থানীয় ব্যক্তিবর্গ। দিনব্যাপী এই কর্মসূচিতে বিশেষ করে বাংলা কিউআরের ব্যবহার এবং অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। চলমান যুদ্ধবিরতিতেও গাজায় কমপক্ষে 738 বার হামলা চালিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইসরায়েলকে তার অঙ্গীকার সম্পূর্ণভাবে বাস্তবায়নের চাপ দেওয়ার জন্য হামাস আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা বারবার লঙ্ঘন করায় ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। তারা বলছে, যুদ্ধবিরতির মধ্যে হামলা চলতে থাকলে শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপে আগানো সম্ভব নয়। অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এ পর্যন্ত প্রায় 750 বার লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে প্রায় 400 জন নিহত এবং সহস্রাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এ পরিস্থিতিতে ইসরায়েলকে তার অঙ্গীকার সম্পূর্ণভাবে বাস্তবায়নে চাপ দেওয়ার জন্য হামাস আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে এখন নির্বাচন আয়োজন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের অজুহাতে কিয়েভ নির্বাচন এড়িয়ে যাচ্ছে এবং এতে দেশটির গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র সমালোচনাও করেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক চাপের আশঙ্কায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্যাংকক। থাই সরকার বলছে, শান্তি চুক্তিতে বাধ্য করতে শুল্ককে ঢাল হিসেবে ব্যবহার করা উচিত নয়। থাইল্যান্ডকে চাপ দিতে শুল্কের হুমকি দেখানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ মন্তব্য করেন, পুতিন পুরনো সোভিয়েত ইউনিয়ন ফিরিয়ে আনতে চান। এক প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন করতে চান না। পুতিন ন্যাটোর সদস্য রাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন দাবিকে হাস্যকর হিসেবে উল্লেখ করেন তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারে সেরা 3-এ উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। চলমান অ্যাশেজে প্রথম 2 টেস্টে অজিদের জয়ে ম্যাচ সেরা স্টার্ক। পার্থ এবং ব্রিসবেনে 2 টেস্টে পেয়েছেন 18 উইকেট। আইসিসি সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে দুর্দান্ত এই পারফরমেন্সে পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ার এই পেসার। 852 রেটিং পয়েন্টেও তার 14 বছরের ক্যারিয়ারের সেরা। অন্যদিকে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 2-এ উঠে এসেছেন ভারতের বিরাট কোহলি। 2 ধাপ লাফিয়ে 2-এ উঠে আসা কোহলির সঙ্গে শীর্ষে থাকা রোহিত শর্মার মাত্র 8 রেটিং পয়েন্টের ব্যবধান। রোহিতের রেটিং পয়েন্ট 781। শেষ করব মোহনা সংবাদে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে সার্বিক সহায়তার আশ্বাস রাষ্ট্রপতি। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ ব্যর্থ হলে মুখ থুবড়ে পড়বে জাতি, বললেন প্রধান উপদেষ্টা। স্মরণীয় নির্বাচন আয়োজনে ইউএনওদের নির্দেশ। চলমান রাজনৈতিক বিতর্কে জনগণ বিরক্ত, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে কাজ করার অঙ্গীকার। এবং পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে।
আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।